আমার প্রিয় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনার সামনে হাজির হলাম। আমি আপনার মাইন্ড ট্রেনার ডাক্তার কালাম ফারুক। আমি সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড বাংলা ভাষায় বাংলাদেশে করায় থাকি। আমরা যেই পর্ব নিয়ে আলোচনা করছিলাম যে কেন মাইন্ড ট্রেনিংয়ের আমাদের জীবনের প্রয়োজনীয়তা আছে, আজকে সেই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। তার জন্যই এই ভিডিওতে আসা। আপনারা আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমার ভিডিওকে পছন্দ করছেন, সেটাকে শেয়ার করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, তার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব যে আমাদের কনসিয়াস মাইন্ড আর ইনার কনসিয়াস মাইন্ড, যেটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড বলি, দুটা নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনায় যাব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মাইন্ড নিয়ে যেভাবে কাজ করতেছি, যেভাবে এটাকে ইউজ করতেছি, ওটাই ঠিক, না এটাকে আমরা আরেকটু উন্নত করতে পারি। যখন আমরা এটার ব্যবহারকে আরেকটু উন্নত করতে পারবো, আরেকটু প্রপারলি ইউজ করতে পারবো, তখন এটা থেকে আমরা রেজাল্ট পাবো। চলুন আপনাকে প্রথমে একটা প্রশ্ন দিই। প্রশ্ন হলো 6+2, 6+2 কত হয়? তা আপনি বলবেন একটা সহজ প্রশ্ন, এটা কি এখানে করার প্রয়োজন হলো? এটা তো ক্লাস 1-এর ছেলে বলে দেবে। 6+2=8 হয়। আমি যদি আপনাকে বলি যে প্রতিদিন যদি 6 আর 2 যোগ করা হয়, তাহলে কি প্রতিদিন ফলাফল 8 হবে? আপনি বলবেন ইয়েস। আমিও বলবো হ্যাঁ। যদি চিরদিন 6+2 করা হয়, রেজাল্ট 8 হবে। এটা চিরন্তন সত্য। এখন প্রশ্ন হলো যে আমি যদি 8-এর ফলাফলটাকে পরিবর্তন করতে চাই, তাহলে কি করতে হবে? তো বলবেন খুব সহজ উত্তর। 6+2 এই দুটোর মধ্যে পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? সংখ্যা যদি 6-এর থেকে কম থাকে আর +2 থাকে, তাহলে ফলাফল কমে যাবে। সংখ্যা যদি 6-এর থেকে বেশি থাকে, 66 থাকে, তখন কিন্তু যোগফল বেড়ে যাবে। তা আমরা জীবনে সব সময়, আমার প্রশ্ন, জীবনে আমরা সব সময় ফলাফল চাই, রেজাল্ট চাই, রেজাল্টের মধ্যে পরিবর্তন চাই। সেই রেজাল্ট আমাদের হতে পারে হেলথ, সেই রেজাল্ট হতে পারে আমাদের রিলেশনশিপ, সেই রেজাল্ট হতে পারে এডুকেশনাল অ্যাচিভমেন্ট, সেই রেজাল্ট হতে পারে আমাদের উপার্জন। সেটা যাই হোক না কেন, আমরা সব সময় রেজাল্ট বা ফলাফলের মধ্যে পরিবর্তনটা চেয়ে আসছি। ঠিক? তা আপনি একটু আগে বললেন যে 8কে পরিবর্তন করলে 6+2 এই জায়গাটা পরিবর্তন আনতে হবে। কারণ 8 কিছু না, 8 এই দুটো যোগফল। এই দুটো সংখ্যা না থাকলে এই ফলটা থাকতো না। এখানে যাই যোগ করব, ফল এটাই আসবে। এখন চলুন 6+2 এটাকে একটু অন্যভাবে চিন্তা করুন তো। 6 হচ্ছে আপনার চিন্তা, থিঙ্কিং প্যাটার্ন, আর 2 হচ্ছে আপনার আচরণ, আপনার অ্যাক্টিভিটিস, আপনার কর্ম। তা আপনি প্রতিদিন সকালবেলা উঠে 6 চিন্তা করেন আর 2 অ্যাক্টিভিটিস করেন। বলুন তো, সারা জীবন যদি এটাই করতে থাকেন, তাহলে কি ফলাফলে পরিবর্তন আসবে? এটা তো পিওর সায়েন্স। আমরা কি করি? চিন্তার ধরনের মধ্যে পরিবর্তন আনতে আমরা চাই না। আমরা কাজে কর্মে পরিবর্তন কিছুটা আনি ঠিকই, এটাকে ডেভেলপ ঠিকই করি, কিন্তু ওটার পরিবর্তন খুব বেশি আমরা করি না, যার দরুন আমাদের
ফলাফলের মধ্যে আশা অনুরূপ পরিবর্তন হয় না। যখন হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি। আগের ভিডিওতে আমরা বুঝেছি যে আমরা যে আচরণ করি, যেইভাবে অ্যাক্টিভিটিস করি, যেই কর্মগুলো করি, এগুলোর বীজ কিন্তু আমাদের চিন্তার মধ্যে বপন হয়ে আসে। এমন হতে পারে না যে আমি খুব পজিটিভ চিন্তা করছি আর আমার আচরণ অ্যাক্টিভিটিস খুব নেগেটিভ হয়ে যাবে। এটা হতে পারে না। চিন্তাটা যেরকম হবে, হ্যাঁ, কর্মটা সেই ধরনেরই হবে। আমরা বলে এসেছি আগে যে আমাদের চিন্তার প্যাটার্ন কোথা থেকে তৈরি হয়ে আসছে, সেই শৈশব থেকে। এবং এই প্যাটার্নটাকে নতুন করে ডেভেলপ করতে গেলে যেটার প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে সাবকনসিয়াস বা ইনার কনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং, যেটা পৃথিবীর 10% মানুষ ন্যাচারালি করতে পারেন, করে থাকেন, আর 90% মানুষ আমরা সেটা করতে পারি না। এই জন্য আমরা একটা সাইকেলের মধ্যে ঘুরতেই থাকি। আজকে দেখেন আমাদের সমাজে সম্পর্কের দিকে লক্ষ্য করে দেখেন। আমি অনেক রিলেশনশিপ দেখেছি, সম্পর্কের অনেকটা অবনতি। কারণ আমাদের চিন্তার মধ্যে সেই পরিচ্ছন্নতা নাই, আমরা চিন্তা করতে শিখি নাই। এটা যে আমার একটা টুলস, এটাকে যে আমি ব্যবহার করতে পারি, এই শক্তিটাকে যে আমি জীবনে কাজে লাগাইতে পারি, এটাই কোনো স্কুলে আমাদেরকে শেখানো হয় নাই। চিন্তা তো করে আমাদের মন, আমাদের মাইন্ড। কিছু সমাজের দিকে তাকিয়ে দেখেন। আজকে আমি সেদিন দেখছিলাম এক ভদ্রলোক একজন রিক্সাওয়ালার সাথে বার্গেনিং করছেন এবং এক পর্যায়ে তিনি ধমকও লাগাই দিয়েছেন। ঠিক আছে, ভাবেন তো কেন এরকম করলেন? এই আচরণের কারণ কি? কি রিক্সাওয়ালা 5 টাকা 10 টাকা বেশি চাইছে? আপনি তো দেন নাই টাকা বেশি, ঠিকটাই দিয়েছেন। তাহলে আচরণটা এরকম কেন আসলো? কারণ রিক্সাওয়ালাকে নিয়ে আপনার যে থট প্যাটার্ন, এটাকে আপনি কখনো চেঞ্জ করেন নাই। চিন্তা করেন, আমরা এখন সমাজে বেশিরভাগ মানুষ, ফ্যামিলিতে বলেন, সব জায়গায় আমরা কোথাও কোনো প্রবলেম দেখলে আমরা আরেকজনকে ব্লেম করে ফেলি, আরেকজনের সমালোচনা করে ফেলি, আরেকজনকে দোষারোপ করে ফেলি। কেন জানেন? চিন্তার কারণে। চিন্তার ধরনটাই এরকম। হয়তো ছোটবেলায় এরকম কোনো ঘটনা ঘটেছিল যেখানে আমি ছোট্ট শিশু, 3 বছরের, ব্যথা পেয়েছিলাম, আর মা তখন যে জায়গায় ব্যথা পেয়েছি শেখের তাকে গিয়ে খুব জোরে জোরে মারছে আর বলছে, বাবা এ তোমাকে ব্যথা দিছে, তোমাকে ব্যথা দিছে, এই দেখো একে মেরে দিলাম, তো এখন তুমি ভালো হয়ে গেছো। তো সেখানে কি থট প্যাটার্ন তৈরি হলো? থট প্যাটার্ন এই তৈরি হলো যে আমি এখন থেকে লাইফে যেখান থেকে পেইন পাবো, ব্যথা পাবো, এর জন্য আমি রেসপন্সিবল না, আমি দায়ী না, দায়ী হচ্ছে যে আমাকে ব্যথা দিয়েছে সে। আজকে আমরা কোনো কাজ করতে গেলে যদি একটু ব্যর্থতা ফেস করি, আমরা আরেকজনকে ব্লেম করি। আমি বলছি না যে আরেকজন তুলসী পাতার ধোয়া, আমি এটা বলছি না।
আমি বলছি যে সবার জীবনে এই ধরনের সিচুয়েশন আসবে। সেই সিচুয়েশন আপনাকে হার্ম করবে না, সিচুয়েশন আপনাকে এফেক্টেড করবে না। সিচুয়েশন যদি আপনাকে এফেক্ট করে এটা মাত্র 10% হবে, কিন্তু আপনার স্ট্রেংথ 90% যখন ইউজ হবে তখন সিচুয়েশন আপনার পক্ষে থাকবে। সিচুয়েশন নিজে কখনো রংও হয় না, রাইটও হয় না। সিচুয়েশন কখনো হার্মফুলও হয় না, আবার কখনো প্লেজারফুলও হয় না। সিচুয়েশন তো সিচুয়েশন, সবার জীবনেই আসতেছে। যেই ব্যক্তিটি এক্সপেরিয়েন্স করছে তার মাইন্ডের উপর নির্ভর করে যে তার জন্য এটা কি, কারণ সে এটা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, কোন আঙ্গিকে এটাকে নিচ্ছেন, কোন পয়েন্ট অফ ভিউ দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করছেন, কোন মাইন্ডসেট দিয়ে উনি এটাকে বিবেচনা করছেন, এটার উপর নির্ভর করছে যে এই সিচুয়েশন থেকে কি ধরনের ইফেক্ট তিনি পাবেন। চলুন 3 ধরনের মানুষের কথা বলি। একজন মানুষ, সে আলুর মতো। উদাহরণ দেওয়ার উদ্দেশ্য আছে। কিরকম? সে পুরোটাই হার্ড। এই মাইন্ডসেট তার, এই মেন্টালিটি তার, এই চিন্তার ধরন তার জীবনে যখন সিচুয়েশন আসবে, যে সিচুয়েশন কি বলে, সিচুয়েশন হচ্ছে একটা পাতিলে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতেছে বক 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 করে। এখন সিচুয়েশনের মধ্যে আলু পড়ে গেল, কি হবে? বলে 10 মিনিটের মধ্যে আলু গলে যাবে। ছিল শক্ত, এখন হয়ে যাবে নরম, কারণ সিচুয়েশন তাকে নরম করে দিয়েছে, তাই না? প্রবলেম আলুর না ওই সিচুয়েশনের 100 ডিগ্রি সেলসিয়াস গরম পানির? তা আপনি বলবেন প্রবলেম আলুর, বা আমরা সাধারণত বলি না প্রবলেম হচ্ছে পানির। সিচুয়েশনটাই তো এরকম ছিল। 100 ডিগ্রিতে আলু পড়লে তো এটা গলেই যাবে, এটা স্বাভাবিক। তো পরিবর্তন তো আলুকে হতে হবে, তাই না? সিচুয়েশন তো চেঞ্জ হবে না। এখন ধরেন আপনি আলু না, আপনি হলেন ডিম, যে যার উপরের খোসাটা খুব হার্ড, ভেতরে তুলতুলে নরম। আছেন এই প্রকৃতির মানুষ। তা আপনি 100 ডিগ্রি সেলসিয়াস ফুটন্ত পানির মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হলো, সেটা হচ্ছে সিচুয়েশন। তাহলে কি হবে? 10 মিনিট পর আপনার বাহিরটা তো শক্ত ছিল, ভেতরটাও শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সিচুয়েশন আমাদেরকে পরিবর্তন করে দেয়। সিচুয়েশন আমরা চেঞ্জ হয়ে যাই, কারণ আমরা সিচুয়েশনটাকে অ্যাবজর্ব করতে পারি না, আমরা সিচুয়েশনটাকে ধরতে পারি না। আমরা সিচুয়েশনের সময় নিজেকে আলুর মতো বা ডিমের মতো করে ফেলি। প্রবলেম ওই সিচুয়েশনের মধ্যে না, 100 ডিগ্রি পানির মধ্যে না, প্রবলেম হচ্ছে এই আলু এবং ডিমের মধ্যে। যে আরো একটি এক্সপেরিমেন্ট আমরা এইভাবে করি, যে ধরেন যে ফুটন্ত পানি 100 ডিগ্রি, আপনি এখন হচ্ছেন কফি। তো কফির দানা আপনি 100 ডিগ্রি সেলসিয়াস পানির মধ্যে ছেড়ে দিলেন। বলুন তো এখন কে পরিবর্তন হলো? সিচুয়েশন পরিবর্তন হলো না কফি পরিবর্তন হলো? কফি কি করছে? সিচুয়েশনকে অ্যাবজর্ব করে ফেলছে, করে সিচুয়েশন চেঞ্জ করে ফেলছে। লাইফে এমন কোনো সিচুয়েশন হতে পারে না, এমন কোনো ইভেন্ট হতে পারে না, এমন কোনো ঘটনা হতে পারে না যেই ঘটনাকে আপনি অ্যাবজর্ব করতে পারবেন না। আপনার থেকে পাওয়ারফুল এই দুনিয়াতে কিচ্ছু নাই, নাথিং। কিন্তু আমরা সেই পাওয়ারটাকে জানি না।
আমরা সেই পাওয়ারটা থেকে বেখবর। আমরা মাত্র 3% 4% ইউজ করে বিন্দাস নিজেকে নিয়ে খুব অহংকারে মেতে আছি। আমি যখন চ্যানেলগুলো খুলি আর কিছু নিউজ দেখি, কিছু ঘটনা দেখি, খুব দুঃখ লাগে। কিভাবে সামান্য কিছুর জন্য একজন মানুষ আরেকজন মানুষের সাথে প্রতারণা করছে, কেমন করে বাজারের মধ্যে মানুষ কেমিক্যাল দিচ্ছে খাবারের মধ্যে, কিভাবে মানুষের দূরত্ব তৈরি হয়ে গেছে। আর তখন আমার মনে হয়, আরে এই মানুষগুলো যদি নিজের চিন্তাটাকে একটু পরিবর্তন করে ফেলতো তাহলে লাইফটা চেঞ্জ হয়ে যেত। আসুন না, আমরা একটু আমাদের চিন্তাগুলো নিয়ে ভাবি, আমাদের চিন্তাগুলোতে একটু ফোকাস করি। আমরা একটু বসি, যখন কেউ আপনাকে একটু হার্ট করে, একটু বসেন, চিন্তা করেন যে উনি কেন এরকম করলো। যখন আপনি কাউকে কিছু বলে নিজের মধ্যে গিল্টি ফিলিং করেন, তখন আপনি কেন বললেন একটু চিন্তা করেন। আমরা পুরো দুনিয়াকে বদলাতে চাই, কিন্তু নিজেকে বদলাইতে চাই না, নিজের পরিবর্তন করতে চাই না। ভাই, আমরা কোনো সিচুয়েশনকে বদলাইতে পারবো না, দুনিয়ার কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, যতই ফোর্স করি না কেন। আমাদের হাতে শুধু একটাই ক্ষমতা আছে, কিন্তু সেটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে সব পরিবর্তন হবে। আর সেটা হচ্ছে যে নিজের চিন্তার মধ্যে পরিবর্তন। আমরা শুধু পারবো নিজেকে পরিবর্তন করতে। কেউ আপনাকে এসে বলবে না, আপনাকে শিখতে হবে নিজেকে পরিবর্তন করার প্রক্রিয়া। আপনার চিন্তা দিয়ে কর্ম, কর্ম দিয়ে অভ্যাস। দেখেন কোন অভ্যাসগুলো আপনার লাইফের জন্য ঠিক না, সেই অভ্যাসগুলোকে পরিবর্তন করা আপনার দায়িত্ব। আপনার আচরণগুলোকে আপনার পরিবর্তন করার দায়িত্ব, আপনার উদ্দেশ্যগুলোকে আপনার পরিবর্তন করার দায়িত্ব। এটা আপনার কাজ। যখন আপনি ওই 6 সংখ্যাটাকে পরিবর্তন করবেন, দেখবেন 2টাও পরিবর্তন হয়ে গেছে। 6টাকে যদি বড় সংখ্যার দিকে নিয়ে যান, 2টাও বড় সংখ্যা হয়ে যাবে। তখন দেখবেন ফলাফল পরিবর্তন হয়ে গেছে। কেন আমরা চাই না? কেন আমরা এমন? প্রত্যেকটা মানুষের কাছে খোলা বই আছে, এডুকেশন আছে, তার পাস্ট লাইফ, অতীতের জীবন। সেখানে অনেক কিছু তার শেখার আছে, ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু সেখানে আছে, উপাদান আছে, উপকরণ আছে। আমরা সেখান দিয়ে শিক্ষাগুলোকে নিতে পারি। আর যদি আমরা পারি বর্তমানে চিন্তার মধ্যে বসে এক্সাক্ট থিঙ্কিং করা, রাইট থিঙ্কিং করা শিখে ফেলতে পারি, তাহলে লাইফ ডিফারেন্ট। আমার কাছে ছেলেকে নিয়ে এসছে, বাবা মা নিয়ে এসছেন একটি মাত্র ছেলে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ছেলে টাইমলি খায় না, যখন মন চায় কম্পিউটার খেলে, যখন চায় বাইরে ঘুরে বেড়ায়, পড়াশোনার জন্য অত কোনো কেয়ার নাই। তা আমি জিজ্ঞেস করলাম, কি আগের থেকে এরকম? বলে না, এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে সে এরকম হয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে পরীক্ষার সাথে তার এই মানসিক অসুস্থতা তৈরি হলো কিভাবে? কথা বলতে চায় না, স্বীকারোক্তি নাই। একবার বাবাকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করলাম, না মাকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করলাম, ছেলেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস, ছেলে তো বলেই না। ঠিক ঠিক আছে। এক পর্যায়ে কথা বেরোতে বেরোতে বেরোবে, বাবা এক পর্যায়ে বলল যে আমি চাই আমার ছেলে সায়েন্সে পড়ে
ডাক্তার হবে, তার ম্যাথামেটিক্সের মার্কস ঠিক আসে নাই। তো যেদিন রেজাল্ট তার হাতে আমাকে নিয়ে দেখালো, সব কটা সাবজেক্টে তার আপ টু মার্কে আসে, যে সে এই অবস্থানে যেতে পারবে, শুধু ম্যাথামেটিক্সটা তার একটু খারাপ হয়ে গেছে। তাহলে আপনি তখন কি করলেন? তাহলে আমি ওকে দাঁড়ো করালাম, বললাম যে তুমি কার ছেলে এটা তোমার মনে রাখতে হবে। আমার লাইফে কোনো মানি প্রবলেম নাই, তুমি একটি মাত্র ছেলে, তোমার আরও কয়টা টিচার লাগে বলো, আমি দেব, বাট এই মার্ক অ্যাকসেপ্টেবল না, তুমি খুব খারাপ করেছ। ঠিক আছে, আমি আজ মনে করছি যে আমি তোমাকে জন্ম দিয়ে ব্যর্থ হয়ে গেছি, যা আমাকে দেখাও না চেহারা, এখান থেকে চলে যাও। আমি একটু ভালোভাবে বলছি, তুই অন্যভাবে বলেছেন। ছেলে মাথা নত করে চলে গেছে। পরের দিন ঠিক ছিল, তার পরের দিন ঠিক ছিল, 3 দিন থেকে আস্তে আস্তে লক্ষণগুলো ফুটে উঠেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, 10টা না 12টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, একটা বাদে সবকটা তো ভালো করেছে, আপনার কি মন চাইল না একবার অ্যাপ্রিসিয়েট করুন, তাকে ধন্যবাদ দিন, তাকে জড়িয়ে ধরেন যে বাবা এই কটা সাবজেক্টে তুমি এক্সেলেন্ট করছো। যে একটা খারাপ করেছে ওটা নিয়ে আপনি এইভাবে তাকে তখন বলছে আমি ভুল করে ফেলেছি, আমার মাথা ঠিক ছিল না। তাহলে মাথা ঠিক ছিল না তা না, আপনার চিন্তার মধ্যে গন্ডগোল আছে, চিন্তার প্যাটার্নের মধ্যে গন্ডগোল আছে। এখন ছেলের ইন্টার পরীক্ষার সামনে, ছেলে পড়তেছে না ঠিক মতো, তার মধ্যে আপনি ভয় ঢুকাই দিছেন যে আবার যদি আমি অঙ্কে খারাপ করি, আবার আব্বু আমাকে এই কথা বলবে। বহু কষ্ট লাগছে ওই ছেলেকে ওই জায়গা থেকে বের করতে। আপনি বাবা, আপনার চিন্তার কারণে আপনার ছেলের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে ফেলছেন। হ্যাঁ, আমাদেরকে রাইট থিঙ্কিং করা শিখতে হবে। বলে আমি কিভাবে চিন্তা করলাম, বলে আপনি ওকে লেবেল লাগাই দিচ্ছেন যে তোমার দ্বারা হবে না। ঠিক আছে, বাবা সেদিন বুঝছে, বলে না আমি তো কোর্স করবই করব, আমার ছেলেও করবে, আমরা দুজনে একসাথে করব। আমি বুঝছি যে আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন আসা দরকার। আমরা সবাই জানি থমাস আলভা এডিসনের কথা, জানি না? সবাই জানি কি হয়েছিল, যে একদিন এই একটি বাচ্চা ছেলে তার মায়ের কাছে এনে চিঠি দিল। কি লেখা ছিল চিঠিতে? মা চিঠি খুলে পড়লেন আর জোরে জোরে বলতে লাগলেন, বাবা তোমার স্কুল থেকে চিঠি দিয়েছে, বলেছে যে আমাদের স্কুলে আপনার ছেলের মতো জিনিয়াস কেউ নাই, আমার শিক্ষকরা খুব কম জানে, তাই আপনার ছেলেকে জ্ঞান দেওয়ার মতো অবস্থা আমাদের স্কুলে কারণ নাই, সুতরাং আপনার সন্তানকে স্কুলে পাঠায়েন না, তাকে ঘরেই শিক্ষার ব্যবস্থা করে দিন। বাবা তুমি অনেক মহান, তোমার অনেক জ্ঞান, তুমি জিনিয়াস, দেখছো তারা এই কথা লিখছে, তুমি আর কাল থেকে স্কুলে যাবে না, তুমি ঘরে পড়াশোনা করবা। সেই বাচ্চা বড় হলো, কয়েক হাজার প্যাটার্ন তৈরি করলো, সে বড় সায়েন্টিস্ট হয়ে গেল। এই থমাস আলভা এডিসন যখন বয়সকালে তার সেই গোডাউনে আসলো যেখানে তার মা থাকতেন, সেই চিঠিটা তার হাতে পড়ল। সে খুলে দেখলো যে কি লেখা ছিল সেই চিঠিতে ছোট্টবেলার। তিনি দেখলেন লেখা আছে, ম্যাডাম আমরা খুব দুঃখিত, আপনার ছেলে একটা গাধা, একটা গমেট, আমরা এত পড়াই সে কিচ্ছু বুঝে না, তো এরকম ছেলেকে আমাদের স্কুলে রাখলে আমাদের অন্যান্য স্টুডেন্টদের ক্ষতি হয়ে যাবে, সুতরাং আগামীকাল থেকে তাকে স্কুলে পাঠাইবেন না। দেখুন, জাস্ট
মা কি করেছেন? বাচ্চার ব্রেনের মধ্যে একটা চিন্তার বীজ বপন করে দিয়েছেন, সেখান থেকে একটা বৈজ্ঞানিক তৈরি হয়ে চলে এসছে। কত আবিষ্কার আজকে আমরা এই বাতি দেখতেছি, সব কিছু তার আবিষ্কার। আপনার ভেতরের বৈজ্ঞানিককেও বের করে আনার প্রয়োজন আছে। আসুন আমরা চিন্তার মধ্যে পরিচ্ছন্নতা আনি, তখনই আমাদের জীবনের মধ্যে ফলাফল পরিবর্তন হতে থাকবে। আর আমরা যারা 90% মানুষ, যারা জিনিয়াসদের মতো মাইন্ডকে ইউজ করতে পারি না, তাদেরই প্রয়োজন মাইন্ড ট্রেনিং এর। এবং এই ব্যবস্থাটা চমৎকারভাবে তৈরি করে রেখেছেন হোজে সিলভা, তার মেথড, যার নাম হচ্ছে ডি সিলভা মেথড। এই প্রশিক্ষণ আপনার লাইফে ওই পরিবর্তনটা এনে দিতে সক্ষম। এই প্রশিক্ষণ আপনাকে সেই বীজ বপন করতে শিখিয়ে দেবে আপনার চিন্তার মধ্যে আপনি কিভাবে পরিবর্তনটা আনবেন, আপনার অভ্যাসকে কিভাবে আপনি পরিবর্তন করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আরো বিস্তারিত আলোচনা করব।